স্বামী ৭ বছর পর মেজর হয়ে গ্রামে পৌঁছল, স্ত্রীকে গরু চড়াতে দেখল। তারপর যা ঘটল। সকালের সময় ছিল, সূর্য তখনও পুরোপুরি ওঠেনি, কিন্তু তার হালকা হালকা রশ্মি আকাশের প্রান্ত থেকে উঁকি দিতে শুরু করেছিল, যেন কোনো লাজুক কোণে ধীরে ধীরে তার ঘোমটা তুলছে। গ্রামের মেঠো পথে শিশির বিন্দুগুলো তখনও চকচক করছিল, এবং প্রতিটি বিন্দুতে যেন কোনো অসম্পূর্ণ গল্প বন্দী ছিল। ক্ষেত থেকে আসা মাটির সুবাস বাতাসে মিশে এক অদ্ভুত শান্তি ছড়াচ্ছিল, কিন্তু এই শান্তির ভেতরে এমন এক নিস্তব্ধতা লুকিয়েছিল, যা শুধু সেই অনুভব করতে পারত যে নিজের কোনো আপনজনের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছে। সেই গ্রামেরই শেষ প্রান্তে একটি ছোট কাঁচা ঘর ছিল, যার দেওয়ালগুলো জায়গায় জায়গায় ভেঙে গিয়েছিল। ছাদে রাখা পুরনো টাইলসগুলো বাতাসের সাথে হালকা হালকা শব্দ করত, যেন বাতাসের প্রতিটি ঝাপটা তাকে তার দুর্বলতার অনুভূতি মনে করিয়ে দিচ্ছিল। সেই ঘরের উঠানে একটি ভাঙা চৌকি পড়েছিল, এবং তার কাছেই মাটির চুলা, যার ছাই তখনও ঠান্ডা হয়নি। সেই ঘরের অবস্থা দেখে যে কেউ বুঝতে পারত যে এখানে থাকা মানুষগুলো কেবল জীবন পার করছে, বাঁচছে না। সেই উঠানেই বসেছিল সাবিত্রী। বয়স হয়তো ২৪ থেকে ২৫-এর মাঝে হবে, কিন্তু তার চেহারায় যে ক্লান্তি এবং গভীরতা ছিল, তা তাকে তার বয়সের চেয়ে অনেক বেশি বড় দেখাচ্ছিল। তার চোখের নিচে হালকা কালো দাগ ছিল, যেন অনেক রাত ধরে তার ঠিকমতো ঘুম হয়নি। চুল বাঁধা ছিল, কিন্তু তার মাঝেও উস্কোখুস্কো ভাব পরিষ্কার নজর আসছিল। হাতে ফাটল ছিল, যা তার সংগ্রামের সাক্ষ্য দিচ্ছিল। সে চুলায় কাঠ দিয়ে রুটি সেঁকছিল, কিন্তু তার মনোযোগ সেই কাজে ছিল না। তার চোখ বারবার উঠে ঘরের সামনের মেঠো পথের দিকে চলে যাচ্ছিল, সেই রাস্তা যেখান দিয়ে ৭ বছর আগে অর্জুন গিয়েছিল এবং যেখান থেকে সে আজ পর্যন্ত ফিরে আসেনি। সাবিত্রীর চোখে এক অদ্ভুত অভ্যাস তৈরি হয়ে গিয়েছিল, রোজ সকালে সেই রাস্তাটা দেখা, যেন সে নিজেকে এই ভরসা দিত যে হয়তো আজ সে ফিরে আসবে। কিন্তু প্রতিদিনের মতো আজও সেই রাস্তাটি খালি ছিল, এবং এই শূন্যতা তার হৃদয়ে আরও গভীর হয়ে যাচ্ছিল। ৭ বছর, এই শব্দটি শুনতে যতটা ছোট মনে হয় ততটা আসলে নয়। প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি উৎসব, প্রতিটি ঋতু, সব সে একা সহ্য করেছিল, এবং প্রতিবার সে নিজেকে এটাই বলেছিল যে আর একটুখানি অপেক্ষা। কিন্তু অপেক্ষারও একটি সীমা থাকে, এবং সাবিত্রী সেই সীমার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তার আজও সেই দিনের কথা মনে ছিল, যখন অর্জুন প্রথমবারের মতো তাকে বলেছিল যে সে সেনাবাহিনীতে যোগ দিতে চায়। তার চোখে এক ঝলকানি ছিল, একটা স্বপ্ন ছিল যা অনেক বড় ছিল, এবং সাবিত্রী সেদিন কিছু না ভেবেই তার সঙ্গ দিয়েছিল। সে শুধু এটুকু বলেছিল, যদি তোমার স্বপ্ন হয় তবে আমারও। আর হয়তো এটাই তার সবচেয়ে বড় শক্তি ছিল, এবং সবচেয়ে বড় কষ্ট। বিয়ের মাত্র ২ মাস হয়েছিল যখন অর্জুনকে ট্রেনিংয়ের জন্য যেতে হয়েছিল। সেই দিনটা সাবিত্রীর জন্য কোনো ঝড়ের চেয়ে কম ছিল না, কিন্তু সে নিজের কান্নাকে নিজের ভেতরেই চেপে রেখেছিল, কারণ সে চায়নি যে অর্জুন তার স্বপ্ন এবং ভালোবাসার মাঝে ফেসে যাক। সে হাসি মুখে তাকে বিদায় জানিয়েছিল, কিন্তু অর্জুন চোখের আড়াল হতেই সে প্রথমবারের মতো ভেঙে পড়ে কেঁদেছিল। প্রথম বছর সব ঠিক ছিল। অর্জুনের চিঠি আসত, প্রতি চিঠিতে তার ভালোবাসা ফুটে উঠত, প্রতিটি শব্দে একটা প্রতিশ্রুতি থাকত যে আমি তাড়াতাড়ি ফিরব। সাবিত্রী সেই চিঠিগুলো বারবার পড়ত, সেগুলোকে বুকে জড়িয়ে ঘুমাত, যেন ওগুলো কাগজ নয়, অর্জুন নিজেই। দ্বিতীয় বছর ফোন আসতে শুরু করল। তার কণ্ঠ শুনে সাবিত্রীর সব ক্লান্তি দূর হয়ে যেত। কিন্তু তৃতীয় বছর থেকে সবকিছু বদলাতে লাগল। চিঠি কমে গেল, ফোন আসাও কমে গেল, আর তারপর একদিন হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল। না কোনো খবর, না কোনো বার্তা, কেবল এক নিস্তব্ধতা যা সাবিত্রীর চারপাশে ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা কথা বানাতে শুরু করল। এত বছর হয়ে গেল, বেঁচে থাকলে তো আসত, হয়তো অন্য কোথাও দ্বিতীয় বিয়ে করে নিয়েছে। সেনাবাহিনীতে যাওয়া মানুষরা ফেরে নাকি? এরকম খোঁটা রোজ তার কানে আসত, কিন্তু সে প্রতিবার চুপ থাকত, কারণ তার নিজের ভালোবাসার ওপর ভরসা ছিল। কিন্তু এই ভরসাও প্রতিদিন একটু একটু করে ভাঙতে যাচ্ছিল। ঘরের অবস্থাও আর আগের মতো ছিল না। অর্জুনের বাবা অসুস্থ থাকতে শুরু করেছিলেন, কাজ করার শক্তি ছিল না, এবং সংসারের খরচ চালানো মুশকিল হয়ে যাচ্ছিল। এমতাবস্থায় সাবিত্রী নিজেকে সামলে নিল এবং খেতে কাজ করতে শুরু করল। তারপর ধীরে ধীরে সে গ্রামবাসীদের গরু চড়ানোর কাজও নিজের কাঁধে তুলে নিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে মাঠে থাকত, রোদে পুড়ত, শীতে কাঁপত, কিন্তু কখনো অভিযোগ করত না,
কারণ তার কাছে অভিযোগ করার মতো কেউই ছিল না। সেদিনও সে গরুগুলোকে নিয়ে গ্রামের বাইরে যাচ্ছিল। হাতে একটি সরু লাঠি ছিল, যা দিয়ে সে গরুগুলোকে সামলাচ্ছিল। তার পা খালি ছিল এবং কাদামাটিতে মাখা ছিল, কিন্তু সেটার প্রতি তার ভ্রুক্ষেপ ছিল না। তার চিন্তা অন্য কোথাও ছিল। সে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে গেল, কারণ তার মনে হল পেছন থেকে কোনো আওয়াজ এসেছে। সে ঘুরে তাকাল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে একটা দীর্ঘশ্বাস নিল এবং সামনে এগোতে লাগল। তখনই দূর থেকে ধুলো উড়তে দেখা গেল, যেন কোনো গাড়ি দ্রুত গ্রামের দিকে আসছে। গ্রামে গাড়ি আসা খুব কমই হতো, তাই এটি এমনিতেই এক অদ্ভুত ব্যাপার ছিল। সাবিত্রী নিজের চোখ হাত দিয়ে ঢেকে সেই দিকে তাকাল। তার হৃদয় হঠাৎ দ্রুত ধড়কতে শুরু করল, কোনো কারণ ছাড়াই। যেন তার হৃদয় আগে থেকেই জানত যে কিছু হতে চলেছে। গাড়িটি ধীরে ধীরে কাছে এলো এবং গ্রামের ঠিক মাঝখানে এসে থামল। তা থেকে এক লোক বেরিয়ে এলো। তার ইউনিফর্ম চকচক করছিল, কাঁধে তারা ছিল, জুতো এতটা পরিষ্কার ছিল যে তাতে সূর্যের আলো প্রতিফলিত হচ্ছিল। তার চেহারায় এক কঠোরতা ছিল, কিন্তু চোখের গভীরে কোথাও এক বেদনাও লুকিয়েছিল। গ্রামের লোকেরা জড়ো হতে শুরু করল। বাচ্চারা তাকে অবাক হয়ে দেখতে লাগল। বয়স্ক লোকেরা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল। মনে হচ্ছে বড় কোনো অফিসার কার বাড়িতে এসেছে হবে। লোকটা চারদিকে দেখতে লাগল, যেন সে কাউকে খুঁজছে। তার দৃষ্টি অস্থির ছিল, প্রতিটি চেহারা মন দিয়ে দেখছিল, কিন্তু হয়তো সেই চেহারা সে কোথাও দেখতে পাচ্ছিল না। এই লোকটি অন্য কেউ নয়, অর্জুন ছিল। সেই অর্জুন যে 7 বছর আগে এই গ্রাম থেকে গিয়েছিল, কিন্তু আজ সে আর সেই মানুষটা ছিল না। তার চেহারায় এখন সরলতার জায়গায় দায়িত্ব ছিল, তার চোখে এখন স্বপ্নের জায়গায় অভিজ্ঞতা ছিল, এবং তার হৃদয়ে এক অসম্পূর্ণ অপেক্ষা। সাবিত্রী দূরে দাঁড়িয়ে এইসব দেখছিল। তার জন্য সে কেবল একজন অপরিচিত মানুষ ছিল, কিন্তু যেই অর্জুনের নজর তার উপর পড়ল, সময় যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। অর্জুনের চোখ তার উপর আটকে রইল। তার মনে হলো যেন সে এই চেহারাটা আগেও কোথাও দেখেছে, কিন্তু এই চেহারাটা এখন আর আগের মতো ছিল না। এটি পরিশ্রান্ত ছিল, নত ছিল এবং বেদনায় পূর্ণ ছিল। সাবিত্রীও তার দিকে তাকাল, কিন্তু সে তাকে চিনতে পারল না, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি এখন আর সেই অর্জুন ছিল না, যাকে সে 7 বছর আগে বিদায় জানিয়েছিল। দুজনের চোখাচোখি হল, আর সেই মুহূর্তেই এক অব্যক্ত সম্পর্ক আবার জেগে উঠল। কিন্তু পরিচয় তখনও অস্পষ্ট ছিল, আর এই অস্পষ্টতার পেছনে লুকিয়েছিল এমন এক সত্য যা তাদের জীবন চিরতরে বদলে দিতে চলেছিল। বন্ধুরা, যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে, তাহলে আমার আপনাদের কাছে ছোট্ট একটি বিনীত অনুরোধ। আপনারা এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিকে হাই পয়েন্টও করে দিন। গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই সেনাবাহিনীর গাড়ির চারপাশে এখন প্রায় পুরো গ্রাম জমায়েত হয়েছিল। সবার নজর সেই ইউনিফর্ম পরা মানুষটির দিকে ছিল, কিন্তু সেই ভিড় আর কোলাহলের মাঝে অর্জুনের পৃথিবী যেন থমকে গিয়েছিল। তার চোখ বারবার সেই দিকেই যাচ্ছিল, যেখানে একটু দূরে দাঁড়িয়ে সাবিত্রী তার গরুগুলোকে সামলাচ্ছিল। রোদ এখন প্রখর হয়ে উঠেছিল এবং তার রশ্মি সরাসরি সাবিত্রীর চেহারায় পড়ছিল, যার ফলে তার ক্লান্ত চেহারা আরও স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। তার কপালে ঘামের বিন্দু ছিল, হাতে কঠোর পরিশ্রমের রেখা, আর চোখে এক গভীর শূন্যতা। এমন শূন্যতা যা দেখে অর্জুনের হৃদয় অদ্ভুত এক তোলপাড় শুরু হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে কেন সে এই নারীটিকে বারবার দেখছে, কেন তার ভেতরে কিছু একটা ভাঙছে বলে অনুভব হচ্ছে, যেন কোনো পুরনো ক্ষত হঠাৎ তাজা হয়ে উঠেছে। ওদিকে সাবিত্রীও নিজেকে বারবার সেই ইউনিফর্ম পরা লোকটির দিকে তাকানো থেকে আটকাতে পারছিল না। তার নিজের ওপরই আশ্চর্য লাগছিল যে কেন তার হৃদয় এত দ্রুত স্পন্দিত হচ্ছে, কেন সেই অপরিচিত মানুষটিকে দেখে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সে নিজের মনকে বোঝানোর চেষ্টা করল, সে অন্য কেউ, অর্জুন নয়। কিন্তু মন যুক্তি কোথায় মানে? সে তো কেবল অনুভব করে, আর এখন সে এমন কিছু অনুভব করছিল যা 7 বছর ধরে কোথাও চাপা পড়েছিল। তখনই অর্জুন ভিড় থেকে চোখ সরাল এবং ধীরে ধীরে সেই দিকে পা বাড়াতে শুরু করল যেখানে সাবিত্রী দাঁড়িয়েছিল। তার প্রতি কদমের সাথে তার হৃৎস্পন্দন দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল, যেন সে এমন কোনো সত্যের কাছাকাছি যাচ্ছিল যা থেকে সে ভয়ও পাচ্ছিল এবং যাকে জানতেও চাইছিল। গ্রামবাসীরা অবাক হয়ে তাকে দেখছিল। কিছু মানুষ তার পেছন পেছন হাঁটতেও শুরু করল, কিন্তু অর্জুনের আর কারও প্রতি ভ্রুক্ষেপ ছিল না। তার নজর কেবল সাবিত্রীর ওপর ছিল।
সাবিত্রী যেই তাকে নিজের দিকে আসতে দেখল, তার হৃদয় এক মুহূর্তের জন্য যেন থেমে গেল। সে তাড়াহুড়ো করে চোখ নামিয়ে নিল এবং গরুগুলোকে সামনের দিকে বাড়াতে লাগল, যেন সে ওই নজর থেকে বাঁচতে চায়। কিন্তু অর্জুন এখন তার একদম সামনে এসে দাঁড়িয়ে গিয়েছিল। কিছুক্ষণের জন্য দুজনের মধ্যে কেবল নিস্তব্ধতা ছিল। বাতাসও যেন থেমে গিয়েছিল, গাছের পাতাগুলোও স্থির হয়ে গিয়েছিল, এবং সেই নিস্তব্ধতায় কেবল তাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। অর্জুন প্রথমবার কথা বলার চেষ্টা করল, কিন্তু তার শব্দগুলো যেন গলায় আটকে গেল। সে নিজেকে সামলাল এবং ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি এখানে থাকো? তার প্রশ্নটি খুব সাধারণ ছিল, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা অস্থিরতা অনেক গভীর ছিল। সাবিত্রী মাথা তুলল, তার চোখ সরাসরি অর্জুনের চোখের সাথে মিলিত হল, এবং সেই এক দৃষ্টিতে যেন ৭ বছরের কষ্ট, অপেক্ষা আর অব্যক্ত কথা মিশে গেল। কিন্তু পরের মুহূর্তেই সে মুখ ফিরিয়ে নিল এবং হালকা কণ্ঠে বলল, হ্যাঁ, এখানেই থাকি। তার গলায় কোনো আবেগ ছিল না, যেন সে তার ভেতরের সমস্ত অনুভূতিগুলোকে কোথাও আটকে দিয়েছে। অর্জুন একটি দীর্ঘশ্বাস নিল। সে আরও কিছু জিজ্ঞেস করতে চাইছিল, কিন্তু সে বুঝতে পারছিল না যে কোথা থেকে শুরু করবে। সে আবার জিজ্ঞেস করল, তোমার নাম? সাবিত্রীর হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। তার আঙুলগুলো হালকা কাঁপল, যেন এই প্রশ্নটি তার হৃদয়ের খুব গভীর কোনো অংশকে ছুঁয়ে গেছে। সে ধীরে ধীরে জবাব দিল, সাবিত্রী। আর যেই এই নামটি অর্জুনের কানে গেল, তার পৃথিবী এক মুহূর্তের জন্য ঘুরে গেল। তার হৃদয়ে জোরে স্পন্দিত হতে শুরু করল, চোখ বড় হয়ে গেল, আর মস্তিষ্কে যেন এক ঝড় উঠে গেল। সাবিত্রী, এই সেই নাম যাকে সে প্রতি রাতে মনে করত, সেই নাম যাকে সে তার হৃদয়ে ৭ বছর ধরে সঞ্চয় করে রেখেছিল। কিন্তু এই কি সেই সাবিত্রী হতে পারে? না, এটা কিভাবে হতে পারে? তার সাবিত্রী তো তার চোখের সামনে যে দাঁড়িয়েছিল, সে তার থেকে সম্পূর্ণ আলাদা ছিল, কিন্তু নাম তো ওটাই ছিল। অর্জুন কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। সে সাবিত্রীকে মনোযোগ দিয়ে দেখতে লাগল। তার চেহারার প্রতিটি রেখা, তার চোখের প্রতিটি গভীরতা পড়ার চেষ্টা করতে লাগল। আর তখনই সে তার চোখে এমন কিছু দেখতে পেল যা সে আগেও দেখেছিল। সেই সরলতা, সেই বেদনা, সেই অপেক্ষা। আর তখনই তার মস্তিষ্কে যেন বিদ্যুৎ চমকে গেল। তার ঠোঁট কাঁপল এবং সে ধীরে ধীরে বলল, সাবিত্রী, তুমি আমাকে চিনতে পারোনি? সাবিত্রীর হৃদয় এই প্রশ্নটি শুনেই জোরে স্পন্দিত হতে লাগল। তার নিঃশ্বাস দ্রুত হয়ে গেল, কিন্তু সে নিজেকে সামলাল। সে মাথা নিচু করে নিল এবং বলল, না সাহেব, আমি আপনাকে চিনি না। তার এই কথাগুলো শুনে অর্জুনের হৃদয় যেন কিছু ভেঙে গেল। সে ভেবেছিল যে সে যেমনই তার সামনে আসবে, সাবিত্রী তাকে চিনে ফেলবে, দৌড়ে এসে তার গলায় জড়িয়ে ধরবে। কিন্তু এখানে তো সবকিছু উল্টো হচ্ছিল। সে আরও এক কদম এগিয়ে গেল এবং একটু কাঁপতে কাঁপতে বলল, আমি অর্জুন। এই নামটি বাতাসে গুঞ্জরিত হতেই সাবিত্রীর পা যেন মাটিতে শিকড় গেড়ে বসল। তার চোখ হঠাৎ উঠল এবং সরাসরি অর্জুনের চেহারায় আটকে গেল। তার ঠোঁট কাঁপতে লাগল, নিঃশ্বাস আটকে আসতে লাগল, এবং তার চোখে হঠাৎ জল ভরে এলো, যেন ৭ বছরের সমস্ত কষ্ট এক মুহূর্তেই বাইরে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। সে তার কান্নাকে চোখের পাতার আড়ালে আটকে রাখল এবং নিজের চেহারাকে শক্ত করে নিল। সে পিছিয়ে যেতে যেতে বলল, না, আপনি অর্জুন হতে পারেন না। অর্জুন তো... সে থেমে গেল, কারণ তার কাছে সামনে বলার মতো শব্দ ছিল না। অর্জুন তার কথাটি পূরণ করল। অর্জুন তো হয়তো মারা গেছে, তাই না? সবাই তো এটাই বলে। তার কণ্ঠে বেদনা ছিল, কিন্তু সাথে একটি তিক্ত সত্যও। সাবিত্রী কিছু বলল না, কারণ এই সত্যটাই সে গত ৭ বছর ধরে শুনে আসছিল। দুজনের মধ্যে আবারও নিস্তব্ধতা ছেয়ে গেল, কিন্তু এই নিস্তব্ধতা এখন আগের মতো ছিল না। এতে প্রশ্ন ছিল, উত্তর ছিল, বেদনা ছিল, আর সবচেয়ে বেশি ছিল অসম্পূর্ণতা। অর্জুন ধীরে ধীরে বলল, আমি বেঁচে আছি সাবিত্রী, আর আমি ফিরে এসেছি। এই কথা শুনে সাবিত্রীর ভেতরে যেন সব কিছু ভেঙে গেল। সে এখন আর নিজেকে সামলাতে পারল না। তার চোখ থেকে জল বইতে শুরু করল। কিন্তু এই জল আনন্দের ছিল না। এগুলো সেই ৭ বছরের ছিল যা সে একা পার করেছিল, সেই রাতগুলোর ছিল যা সে কেঁদে কেঁদে কাটিয়েছিল, সেই খোঁটাগুলোর ছিল যা সে সহ্য করেছিল, আর সেই অপেক্ষার ছিল যা এখন গিয়ে শেষ হয়েছিল। কিন্তু তবুও
অসম্পূর্ণ লাগছিল। অর্জুন তাকে কাঁদতে দেখছিল, তার মনও ভরে এসেছিল। সে তার কাছে যেতে চাইছিল, তাকে জড়িয়ে ধরতে চাইছিল, কিন্তু কিছু একটা ছিল যা তাকে আটকাচ্ছিল। হয়তো সেই দূরত্ব যা এই 7 বছর তাদের মাঝে তৈরি করে দিয়েছিল। তখনই হঠাৎ গ্রামের কিছু মানুষ এগিয়ে এলো এবং বলতে শুরু করল, আরে এ তো সত্যিই অর্জুন, দেখো এখন তো মেজর হয়ে গেছে। বাহ রে কপাল, সাবিত্রীর স্বামী ফিরে এসেছে। কিন্তু তাদের কথায় খুশির চেয়ে বেশি অবাক হওয়া এবং তামাশা দেখার ভাব ছিল। আর এই কথাটাই অর্জুনের ভেতরে বিঁধে গেল। সে সাবিত্রীর দিকে তাকালো, যে এখনও চোখ মুছছিল, আর সেই মুহূর্তেই সে একটি সিদ্ধান্ত নিল। এমন একটি সিদ্ধান্ত যা এই গল্পটিকে এক নতুন মোড়ে নিয়ে যেতে চলেছিল। গ্রামের মাঝে দাঁড়িয়ে থাকা সেই ভিড়ে এখন ফিসফিসানি আরও বেড়ে গিয়েছিল। লোকেরা একে অপরের কানে কিছু বলছিল। কারোর চেহারায় ছিল বিস্ময়, কারোর চেহারায় ছিল অদ্ভুত হাসি, যেন কোনো অসম্পূর্ণ গল্পের তামাশা তাদের সামনে পূর্ণ হতে চলেছে। কিন্তু এই কোলাহলের মাঝে অর্জুন এবং সাবিত্রীর জন্য পৃথিবী যেন আবার থমকে গিয়েছিল। দুজনেই সামনাসামনি দাঁড়িয়েছিল, কিন্তু 7 বছরের দূরত্ব তাদের মাঝে এক দেওয়াল হয়ে দাঁড়িয়েছিল। এমন এক দেওয়াল যাকে শুধু পরিচয় বা শব্দ নয়, বরং সত্যিই ভাঙতে পারে। অর্জুনের চোখ সাবিত্রীর চেহারায় আটকে ছিল। সে প্রতিটি সেই দাগ পড়ার চেষ্টা করছিল যা এই বছরগুলো তার চেহারায় ফেলে রেখে গেছে। তার দৃষ্টি তার হাতের ওপর গেল, সেই হাত যা কখনো মেহেদিতে সাজানো থাকত, আজ ফাটল আর পরিশ্রমের রেখায় ভরেছিল। তার দৃষ্টি তার পায়ের ওপর গেল, খালি পা ধুলোয় মাখা, যেন তারা দীর্ঘ পথ পাড়ি দিয়েছে। এবং তারপর তার নজর তার চোখে গিয়ে স্থির হল। সেখানেই সে সেই সাবিত্রীকে দেখতে পেল, সেই মানুষটি যাকে সে কখনো ছেড়ে গিয়েছিল। কিন্তু এখন তাতে কষ্ট আরও বেশি ছিল। অর্জুনের ভেতরে প্রশ্নের ঝড় উঠছিল, এসব কিভাবে হল? আমি থাকতে আমার সাবিত্রীকে এসব কেন সহ্য করতে হল? তার হৃদয় নিজের কাছেই প্রশ্ন করছিল, আর হয়তো উত্তরও তারই কাছে ছিল। কিন্তু সে এখন সেই সত্যের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল না। ওদিকে সাবিত্রী নিজের চোখের জল মুছে ফেলেছিল, কিন্তু তার হাত তখনও কাঁপছিল। সে নিজেকে সামলানোর পুরোপুরি চেষ্টা করল, কারণ সে চাইছিল না যে তার কষ্টের তামাশা পুরো গ্রামের সামনে তৈরি হোক। সে ধীরে ধীরে বলল, আপনি এখানে কেন এসেছেন? তার প্রশ্নটি সোজাসাপটা ছিল, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা কষ্ট অনেক গভীর ছিল। অর্জুন এই প্রশ্নটি শুনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। তার আশা ছিল না যে তাকে এভাবে স্বাগত জানানো হবে। সে ভেবেছিল যে সে ফিরলে সবকিছু আগের মতো হয়ে যাবে, কিন্তু এখানে তো সবকিছু বদলে গিয়েছিল, মানুষ, পরিস্থিতি আর হয়তো সম্পর্ক। অর্জুন একটি দীর্ঘশ্বাস নিল এবং বলল, আমি আমার ঘরে এসেছি সাবিত্রী, আমার মানুষদের কাছে। তার শব্দগুলোতে আপনত্ব ছিল, কিন্তু সাবিত্রীর চেহারায় কোনো বদল এলো না। সে সামান্য তিক্ততার সাথে বলল, ঘর। আর তারপর একটি ছোট্ট হাসি তার ঠোঁটে এলো, যা হাসি নয় বরং একটি কষ্ট ছিল। কোন ঘর অর্জুন? সেই ঘর যা 7 বছর আগে ভেঙে গিয়েছিল, নাকি সেই ঘর যা আমি একা সামলানোর চেষ্টা করেছি? তার এই কথাগুলো সোজা অর্জুনের হৃদয়ে বিঁধে গেল। সে প্রথমবারের মতো অনুভব করল যে তার অনুপস্থিতি কেবল দূরত্ব নয়, বরং অনেক কিছু ভেঙে দিয়েছে। অর্জুন কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ পাচ্ছিল না। তখনই ভিড় থেকে এক বৃদ্ধ এগিয়ে এলেন, অর্জুনের বাবা। তার শরীর ঝুঁকে গিয়েছিল, চেহারায় বলিরেখা ছিল এবং চোখে দুর্বলতা পরিষ্কার দেখা যাচ্ছিল। তিনি কাঁপা কাঁপা হাতে অর্জুনকে ছোঁয়ার চেষ্টা করলেন, যেন তিনি বিশ্বাস করতে চাইছেন যে তার ছেলে সত্যিই তার সামনে দাঁড়িয়ে আছে। অর্জুন সঙ্গে সঙ্গে তার কাছে গেল এবং তার পা ছুল। তার চোখ জলে ভরে এলো। বাবা, তার কণ্ঠ ভারী হয়ে এলো। বৃদ্ধ বাবার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তিনি অর্জুনের মাথায় হাত রাখলেন, কিন্তু তার হাতে সেই জোর আর ছিল না যা আগে থাকত। সাবিত্রী এইসব দেখছিল, তার হৃদয়ে আবারও কিছু একটা ভাঙছিল। কিন্তু এবার কষ্টের সাথে একটি প্রশ্নও ছিল, যদি এইসব আজ হচ্ছে, তাহলে এই 7 বছরে কি হয়েছে? অর্জুন নিজের বাবাকে সামলাল এবং তারপর সাবিত্রীর দিকে তাকাল। তার চোখে এখন কেবল একটিই প্রশ্ন ছিল, এবং সে কোনো ভনিতা ছাড়াই জিজ্ঞেস করল, সাবিত্রী, আমাকে সত্যিটা জানতে হবে, এই 7 বছরে কি হয়েছে? তার এই প্রশ্নটি যেন বাতাসকেও ভারী করে দিল। সবার নজর এখন সাবিত্রীর উপর ছিল,
আর এটাই সেই মুহূর্ত ছিল যা থেকে সে সবসময় বেঁচে এসেছে। কিন্তু এখন পালানোর কোনো রাস্তা ছিল না। সাবিত্রী একটি দীর্ঘশ্বাস নিল। তার চোখ কিছুক্ষণের জন্য বন্ধ হল, যেন সে নিজের ভেতরের সব সাহস জড়ো করছে। এবং তারপর সে বলতে শুরু করল, ধীরে ধীরে, কিন্তু প্রতিটি শব্দের সাথে তার কষ্ট বেরিয়ে আসতে লাগল। যখন তুমি গিয়েছিলে সব ঠিক ছিল অর্জুন। প্রথম বছর তোমার চিঠি এলো, দ্বিতীয় বছর ফোনও এলো, কিন্তু তৃতীয় বছর। তার গলা থেমে গেল, তার চোখ জলে ভরে এলো, কিন্তু সে নিজেকে সামলে নিল। তৃতীয় বছর একটা খবর এলো যে পোস্টে তুমি ছিলে সেখানে হামলা হয়েছিল। অনেক লোক। সে আবার থেমে গেল, কিন্তু এবার অর্জুন তার কথাটি পূরণ করল। অনেক লোক শহীদ হয়ে গিয়েছিল। সাবিত্রী মাথা নাড়ল। হ্যাঁ, আর সেই তালিকাতেই তোমার নামও ছিল। এই কথা শুনতেই অর্জুনের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল যে এই সব কিভাবে হল, কিভাবে সে বেঁচে থাকা সত্ত্বেও তার মৃত্যুর খবর তার বাড়িতে পৌঁছে গেল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তারপর? সাবিত্রীর চোখে এখন কেবল কষ্ট ছিল না, তাতে একটা আগুনও ছিল। তারপর আর কি? গ্রামবাসীরা বলতে শুরু করল যে আমি এখন বিধবা। তোমার পরিবারের লোকেরাও। সে অর্জুনের বাবার দিকে তাকাল, কিন্তু তার দৃষ্টিতে কোনো রাগ ছিল না, কেবল এক ক্লান্তি ছিল। তারাও মেনে নিল যে তুমি আর নেই। অর্জুনের হৃদয় বসে যেতে লাগল। সে তার বাবার দিকে তাকাল, যিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, যেন তিনি নিজেকে দোষী মনে করছেন। সাবিত্রী আরও বলল, প্রথমে প্রথমে সবাই আমাকে সঙ্গ দিয়েছিল, কিন্তু ধীরে ধীরে সব বদলে গেল। মানুষ খোঁটা দিতে লাগল, এখন কি করবি? দ্বিতীয় বিয়ে করে নে। এত অল্প বয়সে আর কতকাল এভাবে থাকবি? তার শব্দগুলো এখন কাঁপছিল, কিন্তু সে থামল না। আর তারপর একদিন তোমার কাকা। সে থেমে গেল, তার চোখে ভয় পরিষ্কার দেখা যেতে লাগল। অর্জুন তৎক্ষণাৎ জিজ্ঞেস করল, কি হয়েছে? তার কণ্ঠে অস্থিরতা ছিল, রাগ ছিল এবং ভয়ও ছিল। সাবিত্রী মাথা নিচু করে নিল, তার হাত কাঁপছিল, এবং সে খুব কষ্টে বলল, তিনি বললেন যে যদি আমি এই বাড়িতে থাকতে চাই তাহলে আমাকে। তার শব্দগুলো তার গলায় আটকে গেল, কিন্তু অর্জুন সব বুঝে গিয়েছিল। তার চোখে রাগ ভরে গেল, তার শরীর কাঁপতে লাগল। তিনি তোমার সাথে। সে বাক্যটি পূরণ করতে পারল না, কিন্তু তার রাগ এখন পরিষ্কার দেখা যাচ্ছিল। সাবিত্রী তাড়াহুড়ো করে বলল, না, আমি তাকে এমনটা করতে দিইনি। আমি সেই দিনই ওই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তার কণ্ঠে এখন এক দৃঢ়তা ছিল। আমি সব ছেড়ে দিলাম অর্জুন, শুধু নিজের সম্মান বাঁচানোর জন্য। আর তখন থেকে আমি একা বাঁচছি। এই কথা শুনে অর্জুনের ভেতরে যেন সব কিছু জ্বলতে শুরু করল। তার মনে হল যেন সে নিজেরই পৃথিবীটা ধ্বংস করে দিয়েছে। সে 7 বছর ধরে দেশের রক্ষা করতে থাকল, কিন্তু নিজের বাড়িকে বাঁচাতে পারল না। সাবিত্রীর সামনে বলল, আমি তোমার অপেক্ষা ছাড়িনি, এক মুহূর্তের জন্যেও না, কিন্তু আমি আশা ছেড়ে দিয়েছিলাম। তার চোখ থেকে জল আবার বইতে লাগল। আমার মনে হয়েছিল যে এখন তুমি আর কখনো আসবে না। আর এটাই সেই সত্য ছিল যা অর্জুনকে ভেতর থেকে ভেঙে দিল। সাবিত্রীর কথাগুলো বাতাসে যেন স্থির হয়ে গিয়েছিল, কিন্তু সেগুলোর প্রভাব অর্জুনের ভেতরে ঝড় তৈরি করে দিয়েছিল। তার বুক দ্রুত ওঠানামা করছিল, মুঠি এতটা শক্ত হয়ে গিয়েছিল যে নখ হাতের তালুতে গেঁথে গিয়েছিল। চোখে কেবল একটাই জিনিস ছিল, আগুন। এমন আগুন যা কেবল রাগের ছিল না, বরং অনুশোচনা, কষ্ট আর অপরাধবোধেরও ছিল। তার মনে হচ্ছিল যেন সে নিজেই নিজের সামনে দাঁড়িয়ে থাকা এক অপরাধী, যে নিজের সবচেয়ে মূল্যবান সম্পর্ককে সময়ের হাতে ছেড়ে দিয়েছে, এবং বদলে সে কেবল ভাঙন পেয়েছে। সে সাবিত্রীর দিকে তাকাল, যে এখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল, যেন সে নিজের ভাগের সমস্ত কষ্ট বলে দিয়েছে এবং এখন তার কাছে আর কিছুই অবশিষ্ট নেই। অর্জুন এক কদম এগিয়ে গেল, কিন্তু তারপর থেমে গেল, কারণ সে অনুভব করল যে এই দূরত্ব কেবল কদমের নয়, পরিস্থিতির তৈরি, এবং তাকে ভাঙার জন্য কেবল রাগ যথেষ্ট হবে না, সত্যের মুখোমুখি হতে হবে। তখনই ভিড়ে দাঁড়িয়ে থাকা কিছু মানুষ ফিসফিস করতে লাগল, দেখলে, আমরা বলেছিলাম না গল্পে কিছু তো গণ্ডগোল আছে। আরে ভাই, এখন তো মজা আসবে, মেজর সাহেব কি করেন? এই কথাগুলো অর্জুনের কানে পড়ল এবং তার রাগ আরও জ্বলে উঠল। সে এক তীক্ষ্ণ দৃষ্টি ভিড়ের দিকে ফেলল এবং এক মুহূর্তেই নিস্তব্ধতা ছেয়ে গেল। তার ইউনিফর্মের দাপট এখন পরিষ্কার দেখা যাচ্ছিল, কিন্তু তার ভেতরে যা চলছিল তা কারও নজরে আসছিল না। অর্জুন ধীরে ধীরে তার বাবার দিকে তাকাল। তার নিচু হয়ে থাকা দৃষ্টি অনেক কিছুই বলছিল, কিন্তু শব্দ তার কাছেও ছিল না। অর্জুন ভারী কণ্ঠে জিজ্ঞেস করল, বাবা,
এই সব সত্যি? তার প্রশ্নে কষ্ট ছিল, কিন্তু সাথে একটি আশাও ছিল যে হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। কিন্তু তার বাবা ধীরে ধীরে মাথা নিচু করে নিলেন, আর এটাই উত্তর ছিল, এমন এক উত্তর যা অর্জুনের ভেতরের শেষ আশাটুকুও ভেঙে দিল। অর্জুন দীর্ঘশ্বাস নিল। তার দৃষ্টি এখন কঠোর হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে বলল, কাকা কোথায়? তার কণ্ঠ ধীর ছিল, কিন্তু তাতে এমন চাপ ছিল যে সোনার মানুষের আত্মাও কেঁপে ওঠে। ভিড়ে দাঁড়িয়ে থাকা লোকেরা একে অপরের দিকে তাকাল, এবং তারপর কেউ ইশারা করল, সে তার বাড়িতে আছে। অর্জুন কিছু না বলেই সেই দিকে পা বাড়িয়ে দিল। তার কদম ভারী ছিল, কিন্তু প্রতি কদমের সাথে তার রাগ আরও কঠিন হয়ে যাচ্ছিল। তার পেছন পেছন গ্রামের লোকেরাও হাঁটতে শুরু করল, যেন কোনো তামাশা দেখতে যাচ্ছে। কিন্তু এটা তামাশা ছিল না, এটা একটা ঝড় ছিল যা এখন ফেটে পড়তে চলেছিল। সাবিত্রী সেখানেই দাঁড়িয়ে রইল। তার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। সে জানত যে অর্জুন কি করতে যাচ্ছে, এবং সে ভয় পাচ্ছিল, কারণ সে চাইছিল না যে তার কারণে অর্জুন এমন কিছু করে বসুক যা তার জীবনকে আবারও মুশকিলের মধ্যে ফেলে দেয়। সে তাড়াহুড়ো করে কদম বাড়াল এবং অর্জুনের পেছনে ছুটে চলল। অর্জুন থামো! তার কণ্ঠে ঘাবড়ে যাওয়ার ভাব ছিল, কিন্তু অর্জুন পেছনে ফিরে তাকায়নি। কিছুক্ষণের মধ্যেই অর্জুন তার কাকার বাড়ির সামনে দাঁড়িয়েছিল। সেই বাড়ি আগের মতোই ছিল, কিন্তু আজ অর্জুনের দৃষ্টিতে সেটা কেবল একটি জায়গা ছিল না, বরং এমন এক জায়গা ছিল যেখানে তার স্ত্রীর সম্মানের ওপর প্রশ্ন তোলা হয়েছিল। সে না ভেবেই দরজাকে জোরে ধাক্কা দিল। দরজা এক প্রবল শব্দের সাথে খুলল, এবং ভেতরে বসে থাকা তার কাকা হতভম্ব হয়ে উঠে দাঁড়ালেন। তার চেহারায় প্রথমে অবাক ভাব এল, কিন্তু যেই তিনি অর্জুনকে ইউনিফর্মে দেখলেন তা ভয়ে বদলে গেল। অর্জুন ভেতরে এলো, তার দৃষ্টি সরাসরি তার চেহারায় আটকে ছিল। চিনতে পারলেন আমাকে? তার কণ্ঠে শীতলতা ছিল, কিন্তু সেই শীতলতা কোনো বরফের মতো ছিল না, বরং কোনো ঝড়ের আগের নিস্তব্ধতার মতো ছিল। কাকার ঠোঁট কাঁপতে লাগল। অর্জুন, তুই বেঁচে আছিস? অর্জুন একটি তিক্ত হাসি দিল। হ্যাঁ, আক্ষেপের বিষয়, বেঁচে আছি, আর সঠিক সময়েই ফিরে এসেছি। তার কথাগুলো সোজা হৃদয়ে বিঁধছিল। তখনই সাবিত্রীও সেখানে পৌঁছে গেল। সে অর্জুনের হাত ধরার চেষ্টা করল। অর্জুন, প্লিজ, কিছু করো না। তার গলা কাঁপছিল, কিন্তু অর্জুন ধীরে ধীরে নিজের হাত ছাড়িয়ে নিল। আজ নয় সাবিত্রী, আজ আমি চুপ থাকব না। তার চোখে এখন কেবল একটি সিদ্ধান্ত ছিল। অর্জুন তার কাকার কাছে গিয়ে বলল, শুনলাম আপনি আমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর তাকে... সে নিজেকে আটকাল, কারণ সেই শব্দগুলো তার জন্যেও ভারী ছিল। কিন্তু তার কাকা এখন পুরোপুরি ভয় পেয়ে গিয়েছিলেন। তিনি তোতলাতে তোতলাতে বললেন, না, সেটা তো... আমরা তো... কিন্তু তার কথা পুরো হতে পারল না, কারণ অর্জুন আরও এক কদম এগিয়ে গিয়ে বলল, সত্যি বলুন, না হলে আমি আপনাকে এমন শাস্তি দেব যা আপনি ভাবতেও পারবেন না। তার কণ্ঠ এখন আরও ভারী হয়ে গিয়েছিল। কাকার চেহারায় ঘাম চলে এলো। তিনি কাঁপতে কাঁপতে বললেন, ভুল হয়ে গিয়েছিল আমাদের, ভুল হয়ে গিয়েছিল। এই কথা শুনতেই অর্জুনের ভেতরের রাগ ফেটে পড়ল, কিন্তু সে নিজেকে আটকাল, কারণ সে জানত যে সে কেবল একজন স্বামী নয়, একজন সেনা সদস্য, এবং তাকে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। সে দাঁতে দাঁত চেপে বলল, ভুল, আপনাদের জন্য এটা ভুল ছিল, কিন্তু আমার স্ত্রীর জন্য এটা তার গোটা জীবন ছিল। তার কথাগুলোতে এতটাই সত্যতা ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মানুষের মাথা নিচু হয়ে গেল। সাবিত্রী আবারও অর্জুনকে আটকানোর চেষ্টা করল। এবার তার কণ্ঠে কান্না ছিল। ব্যাস করো অর্জুন, যা হয়েছে তা হয়ে গেছে, আমি চাই না যে তুমি... কিন্তু অর্জুন প্রথমবারের মতো তার দিকে তাকিয়ে নরম সুরে বলল, তুমি 7 বছর সব সহ্য করেছ, এখন আমি একদিনও চুপ থাকতে পারব না। তার চোখে এখন রাগের সাথে ভালোবাসাও ছিল, সেই ভালোবাসা যা এই বছরগুলোতে চাপা পড়েছিল কিন্তু শেষ হয়ে যায়নি। অর্জুন তার কাকার দিকে শেষবারের মতো তাকাল এবং বলল, আজকের পর যদি আপনি বা এই গ্রামের কোনো মানুষ সাবিত্রীর দিকে ভুল নজরে তাকান, তবে আমি আর শুধু মেজার থাকব না, আমি সেটা হয়ে যাব যাকে আপনারা সবাই ভয় পান। তার কণ্ঠে একটি সতর্কবাণী ছিল এবং সাথে একটি প্রতিশ্রুতিও। এটুকু বলে সে ঘুরে দাঁড়াল এবং বাইরে বেরিয়ে গেল। তার পেছনে সাবিত্রীও হাঁটল, কিন্তু এবার তার পা ফেলা আগের মতো ছিল না। তাতে একটা আলাদা চাঞ্চল্য ছিল, যেন তার ভেতরে কিছু একটা বদলাচ্ছে। গ্রামের মানুষেরা রাস্তা ছেড়ে দিচ্ছিল, কিন্তু তাদের দৃষ্টি এখন বদলে গিয়েছিল। আগে যেখানে তামাশা ছিল,
এখন সেখানে সম্মানের হালকা ঝলক ছিল। অর্জুন ঘরের দিকে এগোচ্ছিল, কিন্তু তার মনে এখনও অনেক কিছু বাকি ছিল। অনেকগুলো প্রশ্ন, অনেক ক্ষত, আর একটি সিদ্ধান্ত যা এখনও পূরণ হওয়া বাকি ছিল। কারণ এই গল্প এখনও শেষ হয়নি। আসল মোড় তো এখনও আসা বাকি ছিল। গ্রামের সেই সন্ধ্যায় এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। সূর্য অস্ত যাচ্ছিল, তার লাল আভা পুরো আকাশে ছড়িয়ে পড়েছিল, যেন কেউ কষ্টকে রং বানিয়ে আকাশে এঁকে দিয়েছে। বাতাস এখন কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু সেই ঠান্ডার মাঝেও একটি অস্থিরতা মিশেছিল। পুরো গ্রামে আজ যা কিছু হয়েছিল তা প্রত্যেকের মনে কিছু না কিছু বদলে দিয়েছিল। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন অর্জুন আর সাবিত্রীর ভেতরে চলছিল, যা কারো নজরে আসছিল না। অর্জুন তার ঘরের বাইরে দাঁড়িয়েছিল, সেই ঘর যেখান থেকে তার গল্প শুরু হয়েছিল, কিন্তু আজ তার মনে হচ্ছিল যেন সে কোনো অচেনা জায়গায় দাঁড়িয়ে আছে। দেওয়ালগুলো একই ছিল, উঠান একই ছিল, কিন্তু তাতে সেই আপনত্ব ছিল না যা এককালে থাকত। হয়তো এই কারণে যে সেই ঘরটি সাবিত্রীর কষ্ট দেখেছে, আর সে নিজে সেই কষ্টের অংশ হতে পারেনি। সাবিত্রী ধীরে ধীরে উঠানে এলো। তার হাঁটার গতি ধীর ছিল, যেন প্রতি কদমের সাথে সে তার অতীতের স্মৃতিগুলোকে অনুভব করছিল। সে পুরো ঘরটার দিকে একবার তাকাল এবং তার চোখে হালকা আর্দ্রতা চলে এলো। কিন্তু এবার সেই জল আগের মতো দুর্বল ছিল না। সেগুলোতে একটা দৃঢ়তা ছিল, একটা ভারসাম্য ছিল, যেন সে কষ্টের সাথে বাঁচতে শিখে গেছে। অর্জুন তার দিকে তাকাল। কিছুক্ষণ দুজনের মাঝে নিস্তব্ধতা রইল, কিন্তু এই নিস্তব্ধতা এখন ভারী ছিল না। এতে এক প্রশান্তি ছিল, যেন দুজনেই না বলে একে অপরকে বুঝছিল। অর্জুন ধীরে ধীরে বলল, সাবিত্রী। তার কণ্ঠে এখন সেই কঠোরতা ছিল না যা একটু আগে ছিল, তাতে এক কোমলতা ছিল, এক আপনত্ব ছিল। সাবিত্রী তার দিকে তাকাল, কিন্তু এবার তার দৃষ্টিতে কোনো প্রশ্ন ছিল না, কেবল এক শান্ত স্বীকৃতি ছিল। অর্জুন কিছুক্ষণ পর্যন্ত তাকে দেখতে থাকল। তারপর সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বলল, আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি। হয়তো এত দেরি করেছি যে যা ভেঙে গেছে তা জোড়া লাগানো সহজ হবে না। তার শব্দগুলো ভারী ছিল, কিন্তু সত্যি ছিল। সে প্রথমবারের মতো নিজের অপরাধ খোলা মনে স্বীকার করেছিল, এবং এটাই তার সবচেয়ে বড় সাহস ছিল। সাবিত্রী তার কথা মন দিয়ে শুনল। সে একটি দীর্ঘশ্বাস নিল এবং বলল, তোমার ভুল ছিল না অর্জুন, তুমি দেশের জন্য লড়ছিলে। কিন্তু সে থেমে গেল, কারণ তার কাছে সামনে বলার মতো সঠিক শব্দ ছিল না। অর্জুন তার কথা পূরণ করল, কিন্তু আমি তোমার জন্যে লড়তে পারিনি। তার চোখ জলে ভরে এলো। আমি সেখানে শত্রুদের সাথে লড়তে থাকলাম, আর এখানে তুমি একা লড়তে থাকলে। তার গলা ভেঙে এলো। এই সেই অর্জুন ছিল যে কিছুক্ষণ আগে রাগে আগুন হয়ে গিয়েছিল, কিন্তু এখন সে শুধুই এক স্বামী ছিল যে নিজের ভালোবাসার সামনে দুর্বল হয়ে পড়েছিল। সাবিত্রী ধীরে ধীরে মাথা নাড়ল। হ্যাঁ, আমি একা ছিলাম, কিন্তু আমি তোমাকে কখনো ছাড়িনি, এক মুহূর্তের জন্যেও নয়। তার কথাগুলোতে কষ্ট ছিল, কিন্তু সাথে গর্বও ছিল। আমি তোমার অপেক্ষা করেছি, প্রতিদিন, প্রতি রাত। তার চোখ থেকে জল বইতে লাগল, কিন্তু এবার সেই জল কোনো অভিযোগের ছিল না, তার সেই ভালোবাসার ছিল যা এখনও বেঁচে ছিল। অর্জুন এখন নিজেকে আর আটকাতে পারল না। সে এক কদমে এগিয়ে গিয়ে সাবিত্রীর হাত ধরল। তার হাত এখনও অমসৃণ ছিল, কিন্তু অর্জুনের কাছে সেটা কোনো রত্নভাণ্ডারের চেয়ে কম ছিল না। সে ধীরে ধীরে বলল, এখন আর কোনো অপেক্ষা নয়, এখন আমি তোমাকে আর কখনো একা ছাড়ব না। তার কণ্ঠে একটি প্রতিশ্রুতি ছিল, এমন একটি প্রতিশ্রুতি যা কেবল শব্দ ছিল না, বরং তার পুরো জীবনের সিদ্ধান্ত ছিল। সাবিত্রী তার দিকে তাকাল। তার চোখে প্রথমবারের মতো হালকা হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি সম্পূর্ণ ছিল না, কারণ তার হৃদয়ে এখনও একটি ভয় ছিল, একটি প্রশ্ন ছিল, সবকিছু কি আগের মতো হতে পারবে? সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, আর তোমার চাকরি? অর্জুন এক মুহূর্ত না ভেবে বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বদলি নিয়ে নেব, অথবা। সে থেমে গেল, কিন্তু তার চোখে যে দৃঢ়তা ছিল তা সব কিছু বলে দিচ্ছিল। অথবা আমি সেনাবাহিনী ছেড়ে দেব। এই কথা শুনতেই সাবিত্রী চমকে গেল। সে তৎক্ষণাৎ তার হাত ছেড়ে দিল। না অর্জুন, এমন কথা বলো না। তার কণ্ঠে ভয় ছিল। তোমার স্বপ্ন, তোমার পরিচয়। অর্জুন তাকে মাঝপথেই থামিয়ে দিল। আমার পরিচয় তুমিই, সাবিত্রী। যদি তুমিই না থাকো, তবে আমি কি নিয়ে যাব?
তার কথাগুলো সোজা তার হৃদয়ে বিঁধে গেল, আর সেই মুহূর্তেই সাবিত্রীর ভেতরের শেষ ভয়টুকুও ভেঙে গেল। কিছু মুহূর্ত দুজনে একে অপরকে দেখতে থাকল এবং তারপর কিছু না বলেই সাবিত্রী ধীরে ধীরে অর্জুনকে জড়িয়ে ধরল। এই জড়িয়ে ধরাটা কেবল দুজন মানুষের মিলন ছিল না, এটি 7 বছরের অপেক্ষার সমাপ্তি ছিল। এটি সেই সমস্ত রাতের উত্তর ছিল যা তারা আলাদা আলাদা কাটিয়েছে। এটি সেই ভালোবাসার জয় ছিল যা সময় এবং পরিস্থিতির চেয়ে বড় প্রমাণিত হয়েছিল। গ্রামের কিছু মানুষ দূরে দাঁড়িয়ে এইসব দেখছিল, কিন্তু এবার তাদের দৃষ্টিতে কোনো তামাশা ছিল না, কেবল সম্মান ছিল। হয়তো আজ প্রথমবারের মতো তারা বুঝতে পেরেছিল যে সত্যিকারের ভালোবাসা কি হয় আর তার অপেক্ষা কতটা কঠিন হয়। পরের দিন গ্রামে এক নতুন সকাল হলো, কিন্তু এই সকালটি আগের মতো ছিল না। এতে এক নতুন সূচনা ছিল। অর্জুন পুরো গ্রামের সামনে সাবিত্রীর হাত ধরল এবং বলল, এ আমার স্ত্রী, আর আমি ওর জন্য গর্বিত। তার এই কথাগুলো শুনে সাবিত্রীর চোখ আবারও জলে ভরে এলো, কিন্তু এবার এই জল আনন্দের ছিল, গর্বের ছিল। ধীরে ধীরে গ্রামের পরিবেশ বদলাতে লাগল। মানুষেরা এখন সাবিত্রীকে অন্য নজরে দেখতে শুরু করল। সে এখন কেবল একজন নারী ছিল না, সে এক দৃষ্টান্ত হয়ে উঠেছিল অপেক্ষার, সাহসের এবং সত্যিকারের ভালোবাসার। অর্জুন তার কথা রাখল। সে তার পোস্টিং গ্রামের কাছাকাছি করাল, যাতে সে তার পরিবার আর তার ভালোবাসার সাথে থাকতে পারে। সে তার ঘরটিকে আবার তৈরি করল, কিন্তু এবার শুধু ইঁট দিয়ে নয়, ভরসা দিয়ে, সম্মান দিয়ে এবং ভালোবাসা দিয়ে। আর এভাবেই এক অসম্পূর্ণ গল্প পূর্ণ হল। কিন্তু এটি কেবল একটি গল্প ছিল না, এটি একটি শিক্ষা ছিল যে সত্যিকারের ভালোবাসা কখনো শেষ হয় না। তা কেবল সময়ের সাথে আরও মজবুত হয়ে যায়, যদি তাতে বিশ্বাস থাকে এবং অপেক্ষা করার সাহস থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের এই গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে আবার একটি নতুন এবং আকর্ষণীয় গল্পের সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ।